নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অপর্ণা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন বাজে হচ্ছে সময় সকাল 7টা বাজে। 7টার থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি পেছনে এসেছিলাম হচ্ছে কুমড়োগুলোকে দেখতে। প্রত্যেকটা দিন একটাবার করে কুমড়োগুলোকে না দেখলে মনটা কেমন যেন শান্তি হয় না। তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই সেই জায়গাটাতে। দুটো কুমড়ো ফুলও হয়েছে। আরো একটা হয়েছে। দুটো কুমড়ো ফুল পেলাম আর ওদিকে এই যে একটা কুমড়ো হয়েছে, বেশ বড় হয়েছে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে দিকটাতে আর ওপরে যেগুলো হয়েছে সেগুলো তো ওদিকেও কুমড়ো ফুল হয়েছে, বেশ কটা হয়েছে। আমার ছেলে আবার এই কুমড়ো ফুলগুলো খেতে ভীষণ ভালোবাসে। কুমড়ো ফুলের বড়া করে দিলে, বড়া মানে পকোড়ার মতন করে দিলে 3টে কুমড়োর ফুল হয়ে গেল। বেশ ভালো খায় এইগুলো। উচ্ছে গাছগুলোতে উচ্ছে হচ্ছে কিন্তু একটা দাঁড়াচ্ছে না, সব পড়ে যাচ্ছে। এগুলো একটা গাছও কিন্তু আমি নিজের হাতে লাগাইনি, সব নিজের থেকে হয়েছে আর হয়ে হয়ে ফল দিলে। এই কুমড়ো ফুল গাছটা তো আমি নিজে লাগাইনি, শুধু বীজগুলো ফেলে দিয়েছিলাম, সেখান থেকে গাছটা বেরিয়ে আমাকে বেশ ভালো ফল দিচ্ছে। অনেকগুলো কুমড়ো হয়েছিল আগে, বেশ মানে একটু একটু বড় বড় হয়েছে। তারপরে কুমড়োগুলো দেখি শুকিয়ে যাচ্ছে, আবার তুলে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়ে খেয়ে নিয়েছি বা সিদ্ধ খেয়ে নিয়েছি। যাই হোক, চলুন বেশি গল্প করবো না আপনাদের সঙ্গে, আজকের ব্লগটি তবে এখান থেকে শুরু করছি। তো আপনাদের সাথে নিয়ে চলুন শুরু করি। চলে এসেছি ঘরে। তো সবার আগে এখন বিছানাটাকে তুলে নেব। আমাদের শীতের সময় যে বিছানাগুলো তোলা, এটা কিন্তু বড় ঝামেলার, তাই না বলুন? কারণ কত কম্বল হয়, কত কাঁথা বালিশ হয় বলুন তো। গরমের সময় হয়তো দুটো বালিশ, দুটো কাঁথা হলো, ব্যাস ঝামেলা চলে গেল। কিন্তু এই দেখুন না, শীতের সময় কত রকমের কাঁথা বা কম্বল সব কিছু কিন্তু আমাদের গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। যাই হোক, কিছু করার নেই বলুন। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রারও তো পরিবর্তন ঘটে। তো এখন না হয় একটুখানি ঝামেলা পোহালাম। তার সঙ্গে সঙ্গে আপনাদের তো প্রত্যেকটি ব্লগে আমি বলি যে আমার শীতকালটা অত্যন্ত প্রিয় একটা কাল। অনেকের রুক্ষ হয়ে যায় ত্বক বা পায়ের গোড়ালি ফেটে যায়, নানান রকম সমস্যা দেখা দেয়। অবশ্যই তার ব্যতিক্রম আমি নই, আমারও কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয়। অনেকের মুখেই শুনি যে শীতকালটা তাদের একেবারে পছন্দসই একটা কাল নয়, কিন্তু আমার জানেন ভারী ভালো লাগে এই ঋতুটি। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে বিছানাটা তুলে নিচ্ছি। যাই হোক, আপনাদেরকে আজকে আরও একটা নিউজ বলার আছে, নিউজ বলতে একটা কথা বলার আছে। আজকের থেকে আমি আমার ফেসবুক পেজে ব্লগগুলি শেয়ার করব। আপনারা যারা আমার বন্ধুর খাতায় আছেন, বন্ধুর তালিকায় আছেন, তারা অবশ্যই গিয়ে পেজটি ফলো করবেন এবং আপনারা অবশ্যই ওখানেও আমার ভিডিওগুলো দেখতে পাবেন। যারা আমার ইউটিউবে বন্ধুরা আছেন, তারা অবশ্যই আমাকে একটু ফেসবুকেও সাপোর্ট করবেন, আপনাদের একান্ত অনুরোধ করছি আমি। যাই হোক, চলুন এই যে এখন আমি বিছানা তুলে নিয়ে কিন্তু সোজা চলে এসেছি আলনাটাকে সুন্দর করে গোছাতে। আর হ্যাঁ, এখানে আপনারা হয়তো ভাববেন যে এই ভাঙাচোরা ঘরকে আবার কি দেখায়, কিন্তু সত্যি কথা বলতে আমার যতটুকুন যা আছে আমি কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থেকেই আমার নিজের খুশিটাকে আমি খুঁজে নিই। আমার খুব একটা বিলাসিতা জীবনযাত্রা পছন্দ নয়। আমার যেমন জীবন আছে আমি তেমনটাই আপনাদের মধ্য দিয়ে শেয়ার করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ঘর নাই বা থাকুক, কিন্তু সুখ শান্তিটাই হচ্ছে মানুষের জীবনের মূল জিনিস। আমরা যদি পাকা দালান বাড়িতে থেকেও যদি সেখানে সুখ শান্তিতে না থাকতে পারি, তাহলে বলুন তো সেই পাকা দালান বাড়ির কী এমন মর্যাদা থাকে? সেখানে যদি আমি ভালোই না থাকতে পারলাম, সেখানে যদি আমি 3 বেলা যদি ভাত খেতে বসেও নানান রকম কথাবার্তা শুনি, সেই সমস্ত কথাবার্তার থেকে দূরে থেকেই ভাঙা ঘরটিতে থাকা অনেক ভালো না, তাই না বলুন? যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ থাকে, কোনো না কোনো আকাঙ্ক্ষা থাকেই, কিন্তু সব কিছু মিলিয়ে নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি ও ঘরটা গুছিয়ে সোজা এই ঘরে চলে এসেছি। এই ঘরটাতে তো আমরা কেউ শুই না, জাস্ট আমি কার্পেটটা পেতে রেখেছি, কারণ খালি খাট রাখাটা তো ঠিক ভালো দেখায় না। সেই জন্য আমাদের দুটো বেডরুমই কিন্তু আমি গুছিয়ে রেখে সোজা চলে এসেছি কিচেন রুমটা ক্লিন করতে। আর আমার কিচেন রুমটা কিন্তু অত্যন্ত ছোট জায়গার মধ্যে কিচেন রুমটা করেছে।
তো যতটুকুন জায়গা আছে আমি ততটুকুন জায়গাকে কিন্তু মানিয়ে গুছিয়ে আমার জিনিসপত্রকে গুছিয়ে রেখেছি। আর এইটুকু জায়গাকে অ্যাডজাস্ট করে সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর তাকেই আমি প্রত্যেক দিন পরিচর্যা এবং যত্ন করি। যাই হোক, কিছু করার নেই। প্রত্যেকটা মেয়ের জীবনে যে বড় বড় কিচেন রুম, বড় বড় বিলাসিতা থাকবে তার তো কোনো মানে নেই। হয়তো আমার জীবনে আসবে, সেটা হয়তো একটুখানি দেরি হবে, কিন্তু আমি জানি এটা, আমি একদম মন প্রাণ থেকে বিশ্বাস করি যে কষ্ট করলে তার কেষ্ট মেলে। এখন হয়তো আমি প্রথম জীবনে আমার কষ্টটা আমি পাচ্ছি, কিন্তু শেষ জীবনে যে আমি এই কষ্টটা পাবো, আমি এটা একদমই বিশ্বাস করি না। কারণ আমার মনের উপরে একটা বিশ্বাস আছে যে আমি যে পথে এগোচ্ছি না কেন, আমি সেই পথ থেকে অবশ্যই সফলতা অর্জন করব। যাই হোক, কিচেন রুমটা ক্লিন করে আমি কিন্তু সোজা রান্না বসিয়ে দেব। এখন কিন্তু খুব বেশি বাজে না, সকাল 7:30 মতন বাজে। ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে এসেই কিন্তু আপনাদের সঙ্গে ব্লগটি শুরু করেছিলাম। তো যাই হোক, আমি এখানে ঘুগনি করব দুপুরবেলাতে। মানে এই ঘুগনিটা না আমার দুপুরবেলা খাওয়ার জন্য নয়, কিন্তু এটা হচ্ছে রাত্রেবেলা খাওয়ার জন্য। কিন্তু আমি যেহেতু রাত্রেবেলা রান্নাবান্না করি না, শুধু রুটিটাই করি, সেই জন্য দুপুরবেলাতে আমি কিন্তু ঘুগনিটা করে রাখার চেষ্টা করব। দেখা যাক কতদূর কি করতে পারি। আর এদিকে মুসুরের ডালটাও সিদ্ধ বসিয়ে দেব। আমার ছেলেকে তো আমি সপ্তাহে অন্তত 2 থেকে 4 দিন আমি কিন্তু আমার ছেলেকে মুসুরের ডালটা খাওয়ানোর চেষ্টা করি। ছোটোবেলা যখন নিচের রুজিবোধটা না এসেছিল, ওকে কিন্তু প্রত্যেক দিন সিদ্ধ করে করেও খাইয়েছি। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে, ওর মুখে স্বাদ চলে এসেছে, সেই জন্য না এখন ভারী বিরক্ত করে, এটা খাবো না ওটা খাবো না, আর সেগুলো বাধ্যগতভাবে কিন্তু আমাকে মেনেও নিতে হয়। ওদিকে মুসুরের ডাল আর মটরটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আপনাদের দাদাভাই যে নিয়ে এসেছিল ভোলা মাছ, তো সেই মাছগুলোকে কাটতে বসে গেছি। কারণ বললাম না, একটু তাড়াহুড়া করেই রান্নাবান্নাটা ভাবছি শেষ করব। কারণ কিনা সমস্ত কিছু গোছাতে গোছাতে তো একটা টাইম চলেই যায়, সেই জন্য ভাবছি যতটা সময় পারি কাজে লাগাই। যাই হোক, চলুন। সকালবেলার রুটিনটা কিন্তু ভীষণই একটা ব্যস্ততম রুটিন, তার মধ্যে দিয়েও অ্যাডজাস্ট করে করে কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাপনটা শেয়ার করার চেষ্টা করি। শত ব্যস্ততার মধ্যে দিয়েও যখন একটা মাথায় কাজ করে যে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে কিছু করতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, ইউটিউবের এই ভিডিওগুলো আমাদের একটা কিন্তু ডায়েরির মতন। আমরা প্রত্যেক জীবনযাপনে, প্রত্যেকটা দিন জীবনযাপনে কি করছি কি না করছি, সবটাই কিন্তু আমরা এইখানে আমাদের ডায়েরির মতন করে সেভ করে রাখছি, তাই না বলুন? হয়তো আমি থাকবো বা কখন কেউ থাকবে না, বা আমি যখন না থাকলাম তখন আমার যারা থাকবে তারা কিন্তু সেই জিনিসগুলো দেখবে, এবং আমার খুব ভালোও লাগে সেই চিন্তাভাবনাগুলো যখন মাথাতে আসে। যাই হোক, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে রান্নাটা বসিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে এটাকে আজ ভাবছি একটু ঝাল করব। তো যাই হোক, ভোলা মাছগুলো না সাইজগুলো কিন্তু বেশ সুন্দর, জানেন, অনেকটা বড় বড় পেয়েছিল। জানি না কত কি আজকে দামটা নিয়েছে, তবে ভাবছি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেবো কিছুটা, আর কিছুটা রান্না করব। একটুখানি তেলের বেশি পরিমাণটা দেখতে পাচ্ছেন, কারণ কি জানেন তো, এই তেলটাতে কিন্তু কালকেও আমি রান্না করেছিলাম, তো ভেজেছিলাম, সেই তেলটাই আমার রয়ে গেছে। তো তার মধ্যেই আমি মাছটাকে সুন্দর করে বসিয়ে দিলাম, কারণ এই ননস্টিক কড়াইগুলোতে না মাছটা অনেকগুলোই ধরবে। আর আমি যদি এমনি যে লোহার কড়াইগুলো হয় সেটাতে যদি রান্না করতাম, মাছগুলো ভাজতাম, তবে আমার দুটো একটা করে ভাজতে হতো। সেই জন্য ননস্টিকের কড়াইটি আজ বের করে ওটাতে রান্না করলাম। তবে আমি ননস্টিকের কড়াইগুলো খুব একটা ব্যবহার করি না, কারণ এগুলোতে না আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না রান্না করে। যাই হোক, চলুন, যে যেটাতে রান্না করে অভ্যস্ত। এদিকে আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আদিত্য আবার ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে ডেকে বললাম, বাবারে একটিবার আয় কাছে, তোকে একটু মাছ খাইয়ে দিই। ওদিকে কিন্তু রান্না আমার চলছে, আর এদিকে ছেলেকে যে মাছ খাওয়াতে বসে গেছি। ক্যামেরা দেখলে দেখেছেন কত রকম অঙ্গি করে। ভোলা মাছ তো, এটাতে কিন্তু বেশ কিছু কাটা আছে, তো সেটাকেই একটু আমার বেছে বেছে খাওয়াতে ওকে সময় লাগছে। আমি ওই যে বলি না, শীতকালটা আমার ভারী পছন্দের একটা কাল, কিন্তু পছন্দের কাল হলে কি হবে, আমি না এই সময় প্রত্যেকটা সময় আমার পায়ে মোজা আর এই গায়ে চাদরটা অবশ্যই দেখতে পাবেন বেশিরভাগ ব্লগগুলোতে। কারণ আমি যতটা শীত পছন্দও করি, শীতকে ততটা ভয়ও পাই। ভয় পাওয়ার একটাই কারণ, আমার আবার সর্দির সমস্যা আছে, সেই জন্য একেবারেই শরীরে সর্দিটা সহ্য হয় না। ঠান্ডা লেগে গেলে একেবারে আমার অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য কিন্তু সতর্ক আমাকে সবসময় থাকতে হয়। এদিকে মাছের ঝালটা করার জন্য মশলাটাকে কষাই করে নিয়ে আমি মশলার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এই যে মাছগুলো। এখন একটু ঢাকা দেব, ঢাকা দেওয়ার পরে নামানোর আগে সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো। তো সর্ষে বাটাটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, ঝোলটাও একটু গ্রেভিটা
গ্রেভিটাও অনেকটাই আমার শুকনো শুকনো হয়ে গেছে। এটা না একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, আমার যেটা মনে হয়। তার জন্য একটু শুকনো শুকনো করেই ওটাকে আমি নামাবো। মাছগুলো দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো আপনাদের। যাই হোক, ঝোলটার স্বাদটাও কিন্তু মোটামুটি একেবারে খারাপ আসেনি, বেশ ভালোই এসেছিল। তারপরে দেখুন রান্নাবান্না কমপ্লিট আমার হয়ে গেছে। আর ওইদিকে যে আমার ফুলের চারাগুলো ছিল ঘরের সামনের দিকে, সেগুলোতে না একেবারে বাড়ছিল না, বড় হচ্ছিল না। কেন বলুন তো? ঘরের মধ্যে যে গাছগুলো থাকে সেটা তো ঘরের মধ্যে বড় হয়ই, কিন্তু যে গাছগুলো শিশিরে বড় হয়, শিশিরে মানে কি, যে গাছগুলো বাইরে থাকা গাছ, সেই গাছগুলো যদি রাতের শিশিরটা না পায়, তবে দেখবেন সেই গাছগুলো কিন্তু ভালোভাবে বড় হতে চায় না। তো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটাই হচ্ছে বাইরে রাখা, ঘরের বাইরে রাখা গাছ। তো আমি সেই জন্যই আদিত্যকে বললাম, বাবা রে, মোবাইলটা রেখে এবার একটু আয় তো আমার সঙ্গে কাজ করবি। তো যাই হোক, ছেলেকে নিয়ে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিয়ে ফুল গাছগুলোকে সামনের দিকে নিয়ে আমি এখন সোজা স্নান করে চলে এসেছি ফুল গাছ থেকে ফুল তুলতে। এই গাছগুলো গত 1 বছর হয়েছে লাগিয়েছি, 1 বছরের মধ্যে এত সুন্দর হয়ে গেছে। আরও গাছ ছিল জানেন, আমার এইখানে একটা পেঁপে গাছ ছিল, সেই গাছটি যখন পড়ে গেছিলো সমস্ত গাছগুলোকে সঙ্গে নিয়েই পড়েছিল। আজকে দুপুরবেলা রান্নাবান্না করেছি হচ্ছে আলু আর বেগুন ভর্তা, আর করেছি হচ্ছে মুসুরের ডাল, আর করেছি মাছের ঝাল। তো আজকে দুপুরবেলার মেনু কিন্তু আমাদের এটাই। রান্নাবান্না শেষের পরে তো আপনাদেরকে দেখাতে পারিনি কি কি রান্না করলাম, সেটা এখনই একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম কিছুটা সময়, তারপরে কিন্তু ঘুম থেকে উঠে গাছগুলোকে জল দিতে চলে এসেছি। আমি সত্যি কথা বলতে গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু অর্থের অভাব বলুন বা সময়ের অভাব বলুন, যাই বলুন, সময়ের সাথে সাথে তাল মিলাতে গিয়ে আমার হয়তো অনেক শখ, আর সেই কারণেই কিন্তু অনেক গাছপালা কিনতে ইচ্ছে করলেও সেগুলোকে কিনতে পারি না। যাই হোক, চলুন, এইদিকে আমি কিন্তু অ্যালোভেরা গাছগুলোকে প্রত্যেকদিন আমার জল দেওয়া হয় না, তো আজ ভাবলাম একটু গাছগুলোকে জল দিয়ে দিই। আর সত্যি কথা বলতে সকাল বিকেল দুবেলা একটু শুধু জলই দেওয়া হয়, সার মাটিটাও খুব কমই দেওয়া হয়। তবে ঘরের সামনে দিয়ে যে গরুগুলো আসে না, সেই গরুগুলোর যখন গোবরগুলো শুকিয়ে যায় রোদে, সেগুলো কিন্তু এনে এনে আমি অবশ্যই প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করি। আপনাদের তো দেখিয়েছিলাম সকালবেলাতে আমি মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু দুপুরবেলা আমার আর রান্না করা হয়েছিল না। সেটাকে ভাবছি এখন একটু রান্না করব, কারণ আপনাদের দাদাভাই বলেছিল যে দুপুরবেলাতে মটরটা রান্না করার, ঘুগনিটা রান্না করার জন্য, কিন্তু সেটা যেহেতু আমার তখন হয়েছিল না, তাই ভাবলাম ও যখন খেলতে গিয়েছে তখন সন্ধ্যাবেলাটাতে আমরা সকলে মিলে একটু টিফিন করে নেবো, এখনই বরং ওটাকে রান্নাবান্না করি। তো গাছে জল দিয়ে এসে সোজা কিন্তু আমি এদিকে মটরটা মানে ঘুগনিটা রান্না করতে চলে এসেছি। আর আদিত্য এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ সবে না 4টে 4:30 মতন বাজে, খুব বেশি বাজেও না, কিন্তু বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে। আর গত 2 দিন ধরে ওয়েদারটাও একটু বদলেছে, দেখছি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব তাড়াতাড়ি করেই কিন্তু সন্ধ্যাটা হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা সমস্ত কিছু বেটে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাই করে নেব। একদমই আজকে পুরো মানে মাংসর মশলার মতন করে রান্নাটা করব, কারণ এইভাবেই না ঘুগনিটা বেশি ভালো লাগে। আর একটু নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো চলুন, এদিকে মশলাটা ভালো করে আমি কষাই করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না তেলটা না ছাড়ছে। তো এদিকে সুন্দর করে মশলাটা কষাই হয়ে যাওয়ার পরে এখন এই যে ঘুগনিটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ করা মটরটা আর একটু আলু ছিল, সেটাকেই আমি ভালো করে এখন মিশিয়ে নেব। তো ঘুগনির রেসিপি তো মোটামুটি সকলেই জানেন, এটা আমাদের বিকালবেলার টিফিনের জন্যই কিন্তু মূলত করা। এদিকে আদিত্যবাবুও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওঠার পরে ও একটা নতুন নতুন জিনিস শিখছে, তো বাচ্চা তো যখন যেটা শেখে তখন সেটা ডেকে ডেকে দেখাতে হবে যে মা এটা দেখো, এটা কিসের জন্য হচ্ছে, ওটা কিসের জন্য হচ্ছে। সারাদিন এত প্রশ্ন করে পুরো মাথাটাই খারাপ করে দেয়। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো, যেহেতু ঠান্ডা ঠান্ডা তো একটু লাগেই, ছোট বাচ্চা, তাড়াতাড়ি করে বললাম বাবারে সোয়েটারটা আগে পর, তারপরে তোকে বাইরে নিয়ে যাব। বাইরে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। পাশের ঘরে 2টো বাচ্চা আছে, যেহেতু তাদের সঙ্গে খেলতে যাবার, কিন্তু তারা একদমই ঘর থেকে বেরানোর সময় পায় না। কারণ আর একটা যে মেয়ে বাচ্চা ওর সঙ্গে খেলতে আসে, সে তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, কারণ তাকে তার মা বাবা খুব একটা বের করে না। আর আরেকটা যে ছেলে বাচ্চা আসে, সে হচ্ছে দুবেলা টিউশন পড়তে যায়, তার যেহেতু মা ঘরে থাকে না, তার মা ডিউটিতে চলে যায়, সেজন্য খেলার সাথে একদমই নেই। আমার ঘরের সামনে ফুটেছিল এই যে কাশফুলের বাগান, সন্ধ্যাবেলাতে একেবারে চারদিকে হালকা অন্ধকার, তার মধ্যে সাদা হয়ে ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। আর এদিকে আদিত্যবাবুকে কিন্তু আমি নিয়ে বেরিয়েছি একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার জন্য। আর ঘুগনিটা কিন্তু ওদিকে আমার ঘরে বসানো রয়েছে, একদম 2-3 মিনিটের মধ্যে কিন্তু হেঁটে আমি চলে আসবো। একদম লো
মিডিয়াম আছে দিয়ে গেছিলাম ঘুগনিটা। এদিকে প্রায় আমার ফুটেও গেছে, সুন্দর রান্নাটাও আমার হয়ে গেল, ছেলেকে ঘোরানোও হয়ে গেল। এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের চলতে হয়। যাই হোক, কিছু করার নেই, একা হাতে সংসার সামলাতে গেলে এইটুকু তো করতেই হবে। আর এদিকে এই যে আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে এখন কিন্তু আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। তো যাই হোক, ঘুগনির রেসিপিটা ভাজা মশলা তো মোটামুটি সবাই জানে। একটুখানি মৌরি, একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো দিয়েই একটু ভাজা মশলাটা আমি করেছিলাম। একটু ধনেটা তো অবশ্যই দিতে হবে। তো এইগুলো দিয়েই ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম। এত সুন্দর গন্ধ হয় না ভাজা মশলাটা দেওয়ার পরে, ঘুগনির পুরো আলাদাই একটা গন্ধ চলে আসে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘুগনিটা রেডি করে আমরা সন্ধ্যাবেলার টিফিন করে সকলে একসাথে, ছেলেকে এই যে পড়াতে বসে গেছি। রাত্রেবেলা আমি ঘরে পড়াই, সকালবেলা ওকে দিয়ে আসি টিউশানে। তো দুবেলা ওকে আমি পড়ানোর টাইম পাই না, সেই জন্যই একবেলা ওকে আমি টিউশানে দিয়ে দিয়েছি। সকাল টাইমটা যাই পড়তে, আর বিকালবেলা আমি ওকে নিয়ে বসি পড়াতে। তো এটা কিন্তু আমার বাড়ির কাজও করছে। তো যাই হোক, ওকে পড়িয়ে দিয়ে সোজা আমি চলে এসেছি রাত্রেবেলার টিফিন আমি করতে। রাত্রেবেলার খাবার আর কি রুটি হবে। তো রুটি তো করবো না, আজ ভাবছি একটু ঘি দিয়ে পরোটা করব। ঘরে ঘিটা বানিয়েছিলাম, সেটা দিয়ে প্রত্যেকবার কিন্তু রুটি করা হয়, এবার করা হয়নি, তাই একটু রুটিটা করবো নিজের ঘরের ঘি দিয়ে রুটি। তো যাই হোক, আমি কিন্তু ঘিটা প্রত্যেক 15 দিন অন্তর অন্তরই বানানোর চেষ্টা করি, কারণ 15 দিন অন্তর অন্তর আমি ঘিটা মানে শর্টটা যে জমানো থাকে সেটাকেই আমি কিন্তু ওই জ্বালিয়ে ঘিটা ঘরে তৈরি করে নিই। আমি খুব একটা রুটি বানাতে পারদর্শী নই, তবে চেষ্টা করি যে যেমন পারি তেমনটাই চেষ্টা করি বানানোর। তো এই যে দেখুন, আমার ঘরে কিন্তু এই যে এটুকুন হয়েছিল। 15 দিন যাবে কিনা আমি বলতে পারছি না, তবে শর থেকে যতটুকুন যা বেরিয়েছিল ততটুকুনই আমি কিন্তু করেছি। তো যাই হোক, কিছু করার নেই, ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের অনেকটাই উপকার দেয়। কারণ দৈনন্দিন জীবনের সঙ্গে চলতে গেলে, প্রত্যেকটা সময়ের সঙ্গে মানিয়ে চলতে গেলে এখন যা ঘির দাম, সত্যিই কেনা সম্ভব হয় না। রাত্রেবেলার টিফিন হচ্ছে রুটি আর ঘুগনি। যাই হোক, ব্লগটি আজকে তবে আমি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে।